হাওয়া বদলে পশ্চিমে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথম পর্বে আপনারা দেখেছেন যে সেট হেরিটেজ হোমস্টের কমপ্লিট ডিটেলস, আর এই দ্বিতীয় পর্বে আমরা এখন চলেছি মধুপুরটাকে ঘুরে দেখতে। প্রথমে যাব আমরা এখানে কলম্বাস চার্চ এবং পথরোল কালীবাড়ি, এবং তারপরে বিকালের দিকে এখান থেকে আমরা যাব উশ্রী ফলস, এবং সেখান থেকে আরও দুটো বিশেষ স্পটে আমরা ঘুরব। তাই সেগুলো কোথায় যাচ্ছি সেগুলো দেখার জন্য একটু সঙ্গে থাকুন। চলুন যাত্রাটা শুরু করা যাক। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম। কলম্বাস চার্চ গেস্ট হাউস থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে ছিল। সময় লেগেছিল 15 মিনিটের মতো। আর হ্যাঁ, নায়কজি আজ সারাদিন আমাদের সাথে থেকেই গোটা ট্যুরটাকে সুন্দরভাবে গাইড করেছিলেন। এখন আছি কলম্বাস চার্চে মধুপুরে, কিন্তু দুঃখের বিষয় হলো যে এটা বন্ধ আছে। কোভিডের সময় থেকে এটা বন্ধ ছিল, এখনও সেটা আছে। একটু খবর নিয়ে দেখলাম, একটু খবর নিয়ে জানলাম যে এটা শুধুমাত্র রবিবার দিন খোলা হয়। তো যাই হোক, এটা থেকে একটু বঞ্চিত হলাম দেখতে। চেষ্টা করেছিলাম, 1-2 জনের সঙ্গে কথা বললাম, নায়কজি অনেকটা চেষ্টা করেছিল যে যদি একটু ভেতরটা দেখা যায়, কিন্তু হলো না সেটা। যেটা দেখছেন এটা কলম্বাস চার্চ, ওর টালি স্ট্রাকচারটা দেখুন, ও ক্ল্যাম্পগুলো যে ক্ল্যাম্পটা আপনি দেখতে পাচ্ছেন এরকম ফাঁসরা আছে, এরও আজকে ক্ল্যাম্প আর এরকম পাওয়া যাচ্ছে না। এইসব জিনিস আগেকার ব্রিটিশ কালে ছিল। ওটা মানে ইঞ্জিনিয়ারিংটা খুব ফার বেটার। মোটামুটি আপনি এটা বললেন প্রায় 200 বছরের উপর মতন বয়স হবে। ও কি আছে স্যার, এটা তো কমপ্লিটলি চুনসুরকি চার্চ আছে। দেখুন আজ পর্যন্ত টালি কালার পর্যন্ত যায়নি, প্লাস আপনার বিল্ডিংয়ে যেটা এটা আজ পর্যন্ত কালার কোটেড হয়নি, অ্যাজ ইট ইজই আছে। এরপর প্রায় 30 মিনিটের যাত্রায় পৌঁছলাম পথরোল কালীবাড়িতে। মধুপুর টাউন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই কালীবাড়িটির বয়স প্রায় 600 থেকে 700 বছর। রাজা দিগ্বিজয় সিং এটি নির্মাণ করেন। মূল মন্দিরের সাথে সাথে আরও 9টি মন্দির এখানে আছে। সপ্তাহের প্রত্যেকটি দিনই এখানে পুজো হয়। আর নায়কজির কাছে শুনলাম প্রতি মঙ্গল ও শনিবার এখানে এখনও পাঁঠা বলির প্রচলন আছে। পাঠাবলি তো আপনার এভরি টিউসডে এভরি স্যাটারডে হয়, ঠিক আছে। আর মনসা বলি আপনি বছর একবার প্রচুর, আমি নিজে দেখেছি। এখানে পাঠাবলি হবে কমসে কম হাজার, মানে পুরো ব্লাড হয়ে যাবে এখানে। আরও শুনলাম এখানে প্রায় 650 বছর পুরনো একটি কোষ্ঠী পাথরের মূর্তি আছে। এই ছিল আমাদের সারাদিন ভ্রমণের সকালের অংশটুকু। এরপর গেস্ট হাউসে ফিরে মধ্যাহ্নভোজ সেরে আবার বেরিয়ে পড়লাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি আবার। আর লাঞ্চ কি করেছি সেটা তো আপনারা সব আগের পর্বে দেখেছেন। তো যাই হোক, আমরা এখন চলেছি উশ্রী ফলসের দিকে, যেটা গুগল ম্যাপ বলছে এখান থেকে আপনার 52 কিলোমিটার দূরে। আচ্ছা, উশ্রী যেতে যেতে এখানের গাড়ি ভাড়া তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমরা যে স্করপিও গাড়িটি ভাড়া করেছিলাম তার সারাদিনের বুকিং অ্যামাউন্ট ছিল 1200 টাকা। এরপর গাড়ি যত কিলোমিটার যাবে তার তেলের দাম আপনাকে দিতে হবে। আমাদের গাড়িটি সারাদিন থাকার সাথে সাথে 198 কিলোমিটার পথ অতিক্রম করেছিল।
আর আমাদের সর্বমোট খরচ হয়েছিল 3100 টাকা। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের জার্নিতে আমরা এসে পৌঁছলাম উশ্রী ফলসের কাছে। চলুন দেখাই আপনাদের। ক্লিয়ার আছে। দেখলেন তো উশ্রী ফলস। এখন জল একটু কম আছে, কারণ গত 1 সপ্তাহ বৃষ্টি না হওয়ার জন্য এখন 3টে ধারা বইছে। যদি বৃষ্টি আরেকটু বেশি হতো তাহলে 4 নম্বর ধারাটা তৈরি হতো। তো যাই হোক, এই উশ্রী ফলসে আসার পেছনে আর একটা কারণ আছে, বলতে পারেন একটা কমিটমেন্ট, যেটা আজ থেকে প্রায় 4.5 থেকে 5 বছর আগে করা হয়েছিল। চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট করে। আচ্ছা, যে কারণে এই উশ্রীতে আসা, আজকে 20শে জুলাই, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে উশ্রী ফলস, আর এটা হচ্ছে আমার কন্যে উশ্রী। আজকেও 5 বছর কমপ্লিট করছে। তো তাই যখন ওর নামকরণ হয়েছিল তখন এই কমিটমেন্টটা করা হয়েছিল। আমার বন্ধু অয়ন এটা বলেছিল, তো সেইটা থেকে আমারও মাথায় ঢুকেছিল এই কমিটমেন্টটা আমরা করি যে ওর 5 বছরের জন্মদিনের কেকটা আমরা উশ্রী ফলসের পাশে কাটবো, তাই তো? ছোটবেলার কথা আমার মনে নেই। আমার নামটা করা নেই। ঠিক আছে, চলুন তাহলে আমরা ছোট্ট করে জন্মদিনটা পালন করে নিই, তারপর এখান থেকে আমরা বেরিয়ে আবার একটা অন্য স্পটে যাব। Happy birthday to you. Happy birthday to Sri. Happy birthday to you. हेलो अंकल के दो, अंकल के दो। ना ना, आगे मामा, मामा आगे मामा। তো ছোট করে জন্মদিনটা আমরা মোটামুটি পালন করতে পেরেছি। ভালো লাগা বা এটা করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে ও যখন বড় হয়ে যাবে, এখন ওর স্মৃতিটা মনে থাকবে না, তখন ওর মনে হবে যে এই জিনিসটা ওর সাথে হয়েছিল বা এরকম একটা জিনিস ঘটনা ঘটেছিল। তাই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। আর এই উশ্রী নামকরণটা অবশ্যই সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু থেকে এসছে। যদি প্রফেসর শঙ্কু আপনার কাল্পনিক ক্যারেক্টার না হতো তাহলে অবশ্যই আমি গিরিটে গিয়ে ওনার বাড়িটা ভিজিট করতাম। চলুন এবার আমরা এগোই, কারণ আমাদের পরবর্তী যে জায়গা, মানে পরবর্তী আমাদের দ্রষ্টব্য হচ্ছে খান্ডোলি ড্যাম। তো আমরা সেখানে যাচ্ছি, চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। উশ্রী থেকে খান্ডোলি ড্যামের দূরত্ব 23 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 30 মিনিটের মতো। আর খান্ডোলি ড্যামে ঢোকার আগে এই সুন্দর ল্যান্ডস্কেপ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। প্রায় আধ ঘন্টার মতন জার্নি করে আমরা এসে পৌঁছলাম খান্ডোলি ড্যামে।
এখানটা দেখে আমার জাস্ট মনে হচ্ছে একটু পার্কের মতো ব্যাপারটা, কিন্তু নায়কজির কাছ থেকে জানতে পারলাম যে এটা নাকি সারা বছরই এরকম থাকে। মানে এখানে টিকিট কাটতে হচ্ছে, এখান থেকে টিকিটটা কাটা হচ্ছে। টিকিটের মূল্য 10 নয় 15 নয় 14 টাকা। আর বুঝছি মানে আমার মেয়ে টিকিট লাগেনি। গিরিডি শহরে জল সরবরাহ মূলত এই ড্যাম থেকেই করা হয়। নভেম্বর থেকে মার্চ মাসে এখানে এলে আপনি পরিযায়ী পাখির দেখাও পাবেন। আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এখানে স্পিডি বোট প্রতি ভাড়া আছে 500 টাকা, এবং সেক্ষেত্রে আপনাকে 20 মিনিট সময় দেওয়া হবে। আর যদি আপনি প্যাডেল বোট নর্মালি দেন তাহলে অ্যারাউন্ড 40 টাকার মতন করে পার হেড লাগছে। ছোট হলেও খান্ডলি পাহাড়টি কিন্তু বেশ ভালো লাগছিল। আচ্ছা, ওই যে 14 টাকা এন্ট্রি ফিটা নেওয়া হয়েছিল সেটা আসলে এই খান্ডলি ড্যাম আর পেছনে খান্ডলি পাহাড়টা আছে, একবার দেখুন। এই যে খান্ডলি পাহাড় আছে, এই দুটো মাঝখানে একটা পার্ক আছে, সেটা পার্কটার এন্ট্রি ফি ছিল। যদিও সেই পার্কটার মধ্যে বিশেষ কিছু নেই, আগে নাকি কিছু ময়ূর ছিল, তো এখন কয়েকটা খরগোশ আছে। আর একেবারে নেই বলতে এই যে কিছু বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, কিছু স্লিপ আছে। আর একটা ঘটনা, মনে হচ্ছে আমরা আমাদের থার্ড স্পটটা যেতে পারবো না, তার কারণ বৃষ্টি শুরু হবে। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল, তবে বুড়াই পাহাড় পৌঁছতে আমাদের যে 45 মিনিট সময় লেগেছিল তার মধ্যেই তা থেমে যায়। আর আমরা পৌঁছই ঠিক সন্ধ্যের প্রাক্কালে। এসে গেছি এখন বুড়াই পাহাড়ে, মানে এখানে বুদ্ধেশ্বরী দেবীর মন্দির আছে, আমরা সেটাই দেখতে যাব। এখানের পাহাড়গুলি ভারী অদ্ভুত দেখতে। আমাদের ড্রাইভার বললেন এই পাহাড়ের উল্টো দিকে একটি গুহাতে বেশ কিছু গুহাচিত্রও আছে, যদিও সেখানে যাওয়াটাও কঠিন আর আমাদের সময়ও ছিল না। আরও অনেকেই বলেন যে এই পাহাড় নাকি আগ্নেয়গিরির লাভার অংশ, যদিও নায়কজি অন্য কথা বলেছিলেন, সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে চলুন বুদ্ধেশ্বরী দেবীর মন্দিরটা দেখি। এখন এই কটা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি, জাস্ট উপরে এই মন্দিরটা আছে, চলুন দেখাই। একেবারে পাহাড়ের খাদের মধ্যেখানে একটা কেভের মতন হয়ে আছে, তার ভেতরে মন্দিরটা তৈরি হয়ে আছে, দেখুন। আর এই হচ্ছে বুদ্ধেশ্বরী মন্দিরের ভেতরটা, যদিও লাইট প্রচণ্ড কম থাকার জন্য বুঝতে হয়তো পারবেন না ভালো করে। এখন বলতে পারেন অলমোস্ট একটা কেভের মতন জায়গাতে আমি আছি। দেখুন উপরের দিকটা পাথর, আর ভেতর এখানটা আমি আছি। তো এখানে আর একটা ব্যাপার আছে যে এখানেও কিন্তু জানুয়ারি মাসে প্রচুর বলি হয়, তার কিছু নিদর্শন কিন্তু এখানে আছে। সামনের দিকের পাহাড়ে একটা খুব সুন্দর মন্দির আছে, যেটা এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে। ওই চতুরে মন্দিরটা, চলে এসেছি দ্বিতীয় ঢিলাটার উপরে। এটা ঢিলাই বলি কারণ পাহাড় বলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখানে মন্দিরটা বেশ সুন্দর, দেখলেন সেটা আপনারা। আর এখান থেকে সমস্ত দিকের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর একটু আগে যে পাহাড়টায় ছিলাম সেই পাহাড়ের উপরে আর একটা ছোট মন্দির দেখা যাচ্ছে, বেশ দূর থেকে ব্যাপারটা একটু ভৌতিক লাগছে, তবে সে আপনি ওখানে যাচ্ছি না। এখানে পাথরগুলোর বেশ একটা টেক্সচার আছে, আপনি দেখলেন যে
যারা মাঝে মধ্যে জালজালি টাইপের হয়ে আছে, ক্ষয়ে গেছে। তো নায়কজি একটা খুব সুন্দর কথা বললেন আমাকে, এটা আমার নলেজের বাইরে। কলকাতা থেকে কোনো একজন বড় জিওলজিস্ট এসেছিলেন, যিনি এটা দেখে বা পরীক্ষা করে বলেছিলেন এটা কোনো অ্যাস্ট্রয়েড ছিল। তো বেশ একটু অন্যরকম। ব্যাস আজকে সারাদিনের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কোথাও ঘোরার নেই। অলরেডি সময়টা অনেকটা বেশি, প্রায় 6:30 মতন বাজতে চলেছে, আলো কমে এসছে। এরপরে আমরা ডাইরেক্ট গেস্ট হাউসে ব্যাক করব। হাওয়া বদলে পশ্চিমের দ্বিতীয় বা অন্তিম পর্ব এখানেই শেষ করছি। খুব সুন্দর কাটলো এই দিনটা, আর আপনাদের সাথে আবার দেখা হবে এই রকমই কোনো একটা সুন্দর দিনে। ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ ইজ বিউটিফুল। বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি।